নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি একটি বলতে পারেন পুরো টার্ন অ্যারাউন্ড স্টক নিয়ে কথা বলবো। শুধু এটি যে সেক্টরের স্টক, সেই পুরো সেক্টরটি বলতে পারেন একটি টার্ন অ্যারাউন্ড সেক্টর চলছে, মানে পুরো সেক্টরে চলছে এখন টার্ন অ্যারাউন্ড। আজকে আমি যে স্টকটি নিয়ে কথা বলবো, প্রথমে সেই স্টকটির নাম বলে দেই, মুথুট মাইক্রোফিন্যান্স বা মুথুট মাইক্রোফিন। পুরো মাইক্রোফিন্যান্স সেক্টরটি দেখেন, এসে যত এনবিএফসি বলুন, ব্যাংক বলুন, যত কোম্পানি আছে, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, অরমান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রোফিন্যান্স, এছাড়া স্মল ফিনান্স যত ব্যাংক রয়েছে, উজ্জীবন স্মল ফিনান্স, উৎকর্ষ, প্রত্যেকে দেখুন FY25-এ প্রত্যেকটা কোম্পানি স্ট্রাগল করেছে। পুরো মাইক্রোফিন্যান্স সেক্টর কিন্তু স্ট্রাগল করেছে। মানে FY24-এ প্রত্যেকটা কোম্পানি যে দুর্দান্ত যেভাবে গ্রোথ করেছিল আফটার কোভিড, FY25-এ এসে কিন্তু প্রত্যেকটা কোম্পানি স্ট্রাগল করেছে। প্রত্যেকটা এনবিএফসি, ব্যাংক যত আছে মাইক্রোফিন্যান্স সেক্টরের, ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ থেকে শুরু করে আরমান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রোফিন্যান্স, এছাড়া ব্যাংকগুলো যত রয়েছে, উজ্জীবন স্মল ফিনান্স, উৎকর্ষ স্মল ফিনান্স, সমস্ত মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো কিন্তু কি হয়েছে, প্রত্যেকের লোন বুক গ্রোথ চলে গেছে, প্রত্যেকের নেট ইন্টারেস্ট মার্জিন কমে গেছে, অ্যাসেট কোয়ালিটি খুব বাজে অবস্থা চলে গেছিল, প্রত্যেকের 9%, 10%, 8% একজনের গ্রস এনপিএ হয়ে গেছিল, ক্রেডিট কস্ট বেড়ে গিয়েছিল, বলে প্রত্যেকটা কোম্পানি লস। প্রত্যেকটা কোম্পানি দেখেন, প্রত্যেকটা কোম্পানি 2025-এ প্রত্যেকের প্রফিট চলে গিয়েছিল, প্রত্যেকটা কোম্পানি স্ট্রাগল করেছে। তার কারণ কিছু মাইক্রো সিনারিওটা এত খারাপ হয়ে গেছিল। যেরকম কর্ণাটকে কি হয়েছিল, একটা কর্ণাটকের যে স্টেট গভর্নমেন্ট রয়েছে ওখানে একটা অর্ডিন্যান্স জারি করেছিল। সিম্পল একটা অর্ডিন্যান্স ছিল যে এই যে গ্রামে যারা এই মাইক্রোফিন্যান্স লোন দিচ্ছে, এসব কাস্টমারকে জোরদস্তি করা যাবে না, মারধর করে লোন কালেকশন করা যাবে না, এই সমস্ত অর্ডিন্যান্স জারি করাতে কি হয়েছিল, প্রত্যেকটা ফিনান্স কোম্পানি, বিশেষ করে মাইক্রো ফিনান্স কোম্পানি স্ট্রাগল করেছিল, তাদের কালেকশন এফিসিয়েন্সি আরো কমে গিয়েছিল। তারপরে কিছু কিছু এরিয়ায় প্রচুর বন্যা হয়েছিল, যার ফলে পুরো ফসল নষ্ট হয়ে গেছিল। আর মাইক্রো ফিনান্স লোন তো অ্যাকচুয়ালি গ্রামের সব গরিব কৃষকদের দেওয়া হয়, কৃষক বা একদম ক্ষুদ্র ব্যবসায়ী, খুব আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের কিন্তু মাইক্রো ফিনান্স লোনটা দেওয়া হয়। এই পুরো সেক্টরটা কিন্তু FY25 প্রচন্ড স্ট্রাগল করেছিল, যার ফলে প্রত্যেকটা মাইক্রোফিন্যান্স কোম্পানি FY25-এ কিন্তু প্রত্যেকের প্রফিট চলে গিয়েছিল। কোম্পানির অ্যাসেট কোয়ালিটি খারাপ হয়ে গেছিল, গ্রস এনপিএ, নেট এনপিএ বেড়ে গিয়েছিল, ক্রেডিট কস্ট বেড়ে গিয়েছিল, লোন বুক গ্রোথ চলে গিয়েছে, অপারেটিং প্রফিট মার্জিন চলে গিয়েছে, একদম পুরো ফিনিশ হয়ে গেছিল মাইক্রোফিন্যান্স কোম্পানি। তারপরে কি হলো, মোটামুটি এটা কিন্তু মোটামুটি 1 বছর চলেছে, প্রায় 9 থেকে 10 মাস এই ফেজ চলেছে, নো গ্রোথ ইন মাইক্রোফিন্যান্স। তারপরে ধরুন FY26-এর মোটামুটি Q1 থেকে যারা যারা মোটামুটি Q4-25 করে কনকল যারা পড়েছে, দেখবেন মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো যে কনকল পড়েছে, ওখান থেকে কিন্তু কোম্পানি বলেছিল যে আমাদের মোটামুটি বটম হয়ে গেছে। যত খারাপ পজিশন চলে এসেছিল মাইক্রোফিন্যান্সের, সেটা কিন্তু সেখান থেকে কোম্পানি ধীরে 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 কিন্তু কাম ব্যাক করবে এখন। মানে Q1 থেকে আমরা প্রত্যেকটা যদি মাইক্রোফিন্যান্স কোম্পানির আপনি কনকল দেখেন, FY25-এর লাস্ট কনকলে Q4 FY25-এ প্রত্যেকে কিন্তু কামব্যাকের কথা বলছিল। সে ক্রেডিট অ্যাক্সেস গ্রামীণ, আরমান ফিনান্সিয়াল, মুথুট মাইক্রোফিন্যান্স, উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, প্রত্যেকটা মাইক্রোফিন্যান্স কোম্পানি। আর যখন Q1 থেকে কিন্তু Q1 FY26 থেকে কিন্তু প্রত্যেকে পুরো মাইক্রোফিন্যান্স সেক্টর যত আপনি কোম্পানি দেখবেন, প্রত্যেকে কিন্তু ধীরে ধীরে কামব্যাক করছে। প্রত্যেকের অ্যাসেট কোয়ালিটি ধীরে ধীরে ভালো হচ্ছে, কালেকশন এফিসিয়েন্সি বেড়ে যাচ্ছে। এখন তো অনেক কোম্পানি আবার লোন বুক গ্রোথেরও গাইডেন্স দিচ্ছে, মানে লোন বুকেরও গ্রোথের কথা বলছে, যেটা কিন্তু পুরো বন্ধ হয়ে গেছিল লাস্ট 3-4 কোয়ার্টারে। Q1 থেকে কিন্তু প্রতিটা কোম্পানি মোটামুটি ধীরে ধীরে স্টেডি অবস্থায় আসছে, এবং প্লাস অনেক কোম্পানি কিন্তু লোন বুক গ্রোথেরও গাইডেন্স দিচ্ছে। তার মানে মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলি পুরো শেয়ার প্রাইসে কিন্তু প্রায় প্রত্যেকের 50%, 60% ডাউন হয়ে গেছে। এখন কি হয়েছে, এখন মোটামুটি দেখুন প্রত্যেকে কিন্তু বিজনেস ওয়াইজ প্রত্যেকে ধীরে ধীরে কিন্তু ভালো জায়গায় এসছে। এখান থেকে কিন্তু মাইক্রোফিন্যান্স কোম্পানির একটা ভালো আপ সাইকেল, শেয়ার প্রাইসে কিন্তু ভালো একটা আপ সাইকেল আসতে পারে। কারণটা কি, কারণ প্রত্যেকের বিজনেসে কিন্তু একটা টার্ন অ্যারাউন্ড চলছে। এই মাইক্রোফিন্যান্স এই যে সেক্টরে টার্ন অ্যারাউন্ড চলছে, তার মধ্যে দেখুন সব থেকে বেশি স্পিডে
যদি কোনো কোম্পানি টার্ন আরাউন্ড করে থাকে, মানে দুর্দান্ত কামব্যাক করছে, সেটা হচ্ছে মুথুট মাইক্রোফিন্যান্স। আপনি যদি মুথুট মাইক্রোফিন্যান্সকে দেখেন, মোটামুটি Q4 FY25 এর পর থেকে Q1 FY26 থেকে কিন্তু এই কোম্পানিটি দুর্দান্ত কামব্যাক করছে প্রতিটা ডিপার্টমেন্টে। একটা ফিনান্সিয়াল কোম্পানি কামব্যাক করছে কিনা তার প্রথম যদি কোনো সিগন্যাল দেখতে হয়, সেটা দেখতে হবে ডিসবার্সমেন্ট গ্রোথ। ডিসবার্সমেন্ট গ্রোথ মানে নিউ লোন বুক গ্রোথ কিভাবে হচ্ছে। তো লাস্ট যদি আপনি দেখেন FY25 কিন্তু পুরো ডিসবার্সমেন্ট গ্রোথের অবস্থা খারাপ হয়ে গেছে প্রত্যেকটা মাইক্রোফিন্যান্স কোম্পানি। সেখানে যদি আপনি মুথুট মাইক্রোফিন্যান্স কোম্পানিকে দেখেন, মুথুটকে দেখুন, মুথুট মাইক্রোফিন্যান্স এবছরের Q2 FY26 এ 28% গ্রোথ করেছে। যদি লাস্ট কোয়ার্টার দেখেন Q1 FY26 আর Q2 FY26 যদি কম্পেয়ার করেন, 28% ডিসবার্সমেন্ট গ্রোথ, মানে নিউ লোন বুক গ্রোথ 28%। আর টোটাল যদি আপনি AUM গ্রোথ দেখেন মোটামুটি 10% কোয়ার্টার টু কোয়ার্টার, যেটা পুরো বন্ধ হয়ে গেছিল লাস্ট 4-5 কোয়ার্টারে। তাই বুঝতে পারছেন কোম্পানি কিভাবে দুর্দান্ত কামব্যাক করছে। ডিসবার্সমেন্ট গ্রোথ Q1 থেকে Q2 মোটামুটি 28%। আর মোটের উপর যদি আপনি AUM গ্রোথ দেখেন, টোটাল লোন বুক গ্রোথ হচ্ছে 10%। আর সব থেকে হচ্ছে প্রফিটেবিলিটি। Q1 এ কোম্পানি টোটাল প্রফিট ছিল 6 crore, আর Q4 FY25 কোম্পানি পুরো লসে রান করেছে, পুরো FY25 কোম্পানি দুর্দান্ত লসে ছিল। যদি FY25 দেখেন, পুরো FY25 এ কোম্পানি মানে 223 কোটি টাকা লসে ছিল, যেখানে কোম্পানি FY24 এ 450 কোটি টাকা প্রফিট করেছিল। FY25 এ এসে কোম্পানি 223 কোটি টাকা লস করেছিল। বুঝতে পারছেন মাইক্রোফিন্যান্স কোন জায়গায় চলে এসেছিল। সেখান থেকে কিন্তু Q1 থেকে মুথুট মাইক্রোফিন্যান্স দুর্দান্ত কামব্যাক করেছে। মানে Q1 এদের প্রফিট হয়েছে কত, মোটামুটি Q1 এর প্রফিট গিয়ে দাঁড়িয়েছে এদের 6 কোটি টাকার মতো। আর Q2 তো সেখানে প্রফিট 5x হয়ে গেছে। Q1 এর প্রফিট ছিল 6 কোটি, আর Q2 তে এসে এদের প্যাট গিয়ে দাঁড়িয়ে 30 crore। মানে বুঝতে পারছেন Q1 থেকে Q2 তে ডিসবার্সমেন্ট গ্রোথ বেড়েছে 28%, আর প্যাট গ্রোথ হয়ে গেছে 5x। তাহলে বলছে ইল্ড, এটা কিন্তু এখন ইন্টারেস্ট, এরা যেই ইন্টারেস্টে কাস্টমারকে লোন দিচ্ছে সেটা কিন্তু বাড়িয়ে দিয়েছে। একটা কোম্পানি ইল্ড কখন বাড়াবে, যখন কোম্পানি দেখবে যে মোটামুটি ইকোনমিক কন্ডিশন সবার ঠিকঠাক আছে, রুরাল ইকোনমি বা বেটার জায়গায় দাঁড়িয়েছে, তার ফলে কিন্তু মুথুটকে দেখুন এরা কিন্তু অলরেডি এদের ইল্ডও বেড়ে গেছে। এরা এখন কাস্টমারকে বেশি ইন্টারেস্ট চার্জ করতে পারছে। এদের ইল্ড দেখুন Q1 এ ছিল 18.1%, এখন দাঁড়িয়েছে কত 18.6%। সব থেকে একটা ফিনান্সিয়াল কোম্পানির সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার, সেটা হচ্ছে ক্রেডিট কস্ট। ক্রেডিট কস্ট মানে কত কোম্পানির ব্যাড লোন আছে, যে লোনগুলোর পেমেন্ট কোম্পানি পাচ্ছে না, লোনের কিস্তি কালেকশন হচ্ছে না, এবং সেই লোনের কিস্তিগুলো কালেকশন করতে কোম্পানিকে আরো এক্সট্রা খরচা করতে হচ্ছে। লোনের যে কিস্তির পেমেন্টটাকে রিস্ট্রাকচার করতে হচ্ছে, হয়তো কারো কিস্তি আছে 1000 টাকা, সে দিতে পারছে না, সেটাকে 500 টাকা করে কিস্তির পিরিয়ডটাকে বাড়িয়ে দেওয়া হলো। এগুলোকে বলে ক্রেডিট কস্ট। ক্রেডিট কস্টটা তার মানে কি, আপনি কত লোনে আপনি কিস্তি পাচ্ছেন না, পুরো লসটা কত হচ্ছে, লোনের আপনার কতটা লস বেড়ে যাচ্ছে আর কি পরিমাণে লস হজম করতে হচ্ছে, এটা হচ্ছে ক্রেডিট কস্ট। মানে প্রভিশন করতে হচ্ছে, একটা কোম্পানিকে প্রভিশন করতে হবে যে এই কোয়ার্টারে আমার এত টাকা লস হতে পারে, সেভাবে কোম্পানিকে টাকা আলাদা করে লস দেখাতে লাগে, প্রভিশনস করতে লাগে। রাইট আপ করতে গেলে, রাইট আপ বলতে যেগুলো লোন একদম পাওয়া যাবে না, গেল এটাকে বলে পুরো মার গেল, এটাকে বলে রাইট আপ। কালেকশন কস্ট হয় একটা, যখন কোনো পার্টি 3 মাস 4 মাস থেকে কালেকশন দিতে পারছে না, তার বাড়িতে লোক পাঠাতে লাগে, দুনিয়ার খরচা করতে লাগে, তারপরে কারো আবার লোনের কিস্তিটাকে রিস্ট্রাকচার করে দিতে লাগে, কিস্তি আছে 1000 টাকা, সেটাকে 500 টাকা করে দেওয়া হলো। এসব করতে কোম্পানির প্রচুর খরচা হয়ে যায়। একটা লোনের কিস্তির খরচা, লোনের কিস্তি অনেক মার যায়, ওই টাকা কোম্পানি লস হয়ে যায়। এই যে পুরো কস্ট, এটাকে বলা যায় ক্রেডিট কস্ট। এই ক্রেডিট কস্ট একটা ফিনান্সিয়াল কোম্পানির সব থেকে ইম্পর্টেন্ট প্যারামিটার। ক্রেডিট কস্ট যত কমবে বা যত কমানোর গাইডেন্স দেবে কোম্পানি, তত বুঝতে হবে একটা ফিনান্সিয়াল কোম্পানি বেটার আপসাইডে যাচ্ছে আর কি, ভালোর দিকে যাচ্ছে। যদি আপনি মুথুট মাইক্রোফিন্যান্সের ক্রেডিট কস্ট দেখেন, Q1 Q2 থেকে যদি আপনি ক্রেডিট কস্টটা ফলো করেন, তাহলেই বুঝতে পারবেন যে কোম্পানি কোন দিকে যাচ্ছে। এদের ক্রেডিট কস্ট কত ছিল আগে, 4.3% ছিল। আপনি Q4 FY25 দেখুন, Q1 এও দেখুন, এখন কথা হচ্ছে কোম্পানি 3.6%। কোম্পানি পুরো বছরের গাইডেন্স কত ছিল, মোটামুটি ক্রেডিট কস্ট থাকবে 4%-এর মতো FY26। কারণ
25 কোম্পানির ক্রেডিট কস্ট তো মানে আকাশ ছুঁয়ে ফেলেছিল, প্রায় 8 থেকে 9% হয়েছিল ক্রেডিট কস্ট। এত লোনের কিস্তি বাকি পড়েছিল, এত টাকা লোনের ডিউ পড়ে গেছিল, যার ফলে কোম্পানির ক্রেডিট কস্ট প্রচুর বেড়ে গেছিল, প্রায় 8 থেকে 9% হয়ে গেছিল। তারপরে দেখুন কোম্পানির মধ্যে ক্রেডিট কস্টে কিন্তু কোম্পানির দুর্দান্ত গ্রোথ করেছে। এখন কত হচ্ছে কোম্পানির ক্রেডিট কস্ট? 3.6%। কোম্পানির গাইডেন্স ছিল পুরো FY26 এদের ক্রেডিট কস্ট হবে 4%। যা গাইডেন্স ছিল তার থেকে কিন্তু বেটার করেছে কোম্পানি। কোম্পানির এখন ক্রেডিট কস্ট কত? 3.6%। কোম্পানি কি গাইডেন্স দিচ্ছে যে FY27 এটা কমে মোটামুটি 2.2 থেকে 2.5 এর মতো হবে। 3.6 এর থেকেও কমে গিয়ে কোম্পানির 2.2 থেকে 2.5 এর মতো হবে FY27 যেটা এদের FY24 এর আগে ছিল 2.2, 2.3 ছিল, সেটা আবার হয়ে যাবে FY27। আর FY26 এর গাইডেন্স কত ছিল? 4 এর মতো হবে ক্রেডিট কস্ট। এখন কত হয়েছে? Q2 তে 3.6, মানে যা গাইডেন্স দিয়েছিল কোম্পানি তার থেকে কিন্তু কোম্পানি বেটার রেজাল্ট করেছে। আর হচ্ছে মেন হচ্ছে গ্রস এনপিএ। একটা ফিনান্সিয়াল কোম্পানির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার এনপিএ, গ্রস এনপিএ, নেট এনপিএ। আপনি যদি গ্রস এনপিএ দেখেন, Q1 ছিল কত? 4.85, এখন কত হয়েছে? 4.61। মানে গ্রস এনপিএ কিন্তু কোম্পানির কমে যাচ্ছে। যদি ক্রেডিট কস্ট কমে যাচ্ছে, ক্রেডিট কস্ট কমলে কি হবে? গ্রস এনপিএও কমবে। যথারীতি কোম্পানির নেট এনপিএ দেখুন, নেট এনপিএ কিন্তু Q1 কত ছিল? 1.58, এখন কত হচ্ছে? 1.41। মানে কোম্পানির অ্যাসেট কোয়ালিটি একদম সলিড হয়ে যাচ্ছে। ক্রেডিট কস্ট কমে যাচ্ছে, গ্রস এনপিএ কমে যাচ্ছে, নেট এনপিএ কমে যাচ্ছে। আর একটা কি বলে? কোম্পানির ইল বেড়ে যাচ্ছে, মানে কোম্পানি কাস্টমারের থেকে বেশি ইন্টারেস্টে লোন, কাস্টমারকে বেশি ইন্টারেস্টে লোন দিচ্ছে। নেক্সট প্যারামিটার হচ্ছে সবথেকে, এটা খুব ইম্পর্টেন্ট প্যারামিটার, কস্ট অফ ফান্ড। মানে কোম্পানি কত ইন্টারেস্টে ব্যাংক থেকে লোন নিচ্ছে, কোম্পানির কিন্তু কস্ট অফ ফান্ডও কমে যাচ্ছে। মানে কোম্পানির যে কস্ট অফ ফান্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। যত কস্ট অফ ফান্ড কমবে, তার মানে কোম্পানির কস্ট অফ ফান্ড কমা মানে কি? কোম্পানি কম ইন্টারেস্টে ব্যাংক থেকে লোন উঠাতে পারছে, আর প্লাস কোম্পানির ইল বেড়ে যাচ্ছে। কোম্পানি কম ইন্টারেস্টে ব্যাংক থেকে লোনটা উঠাচ্ছে আর বেশি ইন্টারেস্টে কাস্টমারকে লোন দিচ্ছে, তাহলে কি হবে? কোম্পানির প্রফিট মার্জিনটা বেড়ে যাবে, নেট ইন্টারেস্ট মার্জিন, নিম, এটা বেড়ে যাবে। নেম বাড়াতে গেলে কোম্পানিকে কি করতে হবে? কস্ট অফ ফান্ডটা কমাতে হবে, বড়োইং কস্টটা কমাতে হবে, ব্যাংক থেকে যে ইন্টারেস্টে লোনটা নেয় সেই ইন্টারেস্টটা কমাতে হবে ব্যাংকে, আর কাস্টমারকে বেশি ইন্টারেস্টে লোন দিতে হবে। এটা করলে কি হবে? কোম্পানির গ্যাপটা বেড়ে যাবে, স্প্রেডটা বেড়ে যাবে, প্রফিট মার্জিনটা বেড়ে যাবে। এটা বাড়লেই কোম্পানির কি বাড়বে? নিম, নেট ইন্টারেস্ট মার্জিন। কোম্পানির আগে দেখুন নেট ইন্টারেস্ট মার্জিন কত ছিল? 11.5, এখন কত হয়েছে? 11.9%। তার কারণটা কি? কারণ কোম্পানির বড়োইং কস্ট কমে গেছে। আগে ব্যাংক কোম্পানিকে যে ইন্টারেস্টে লোন দিত তার থেকে কম ইন্টারেস্ট চার্জ করছে, তাহলে কোম্পানির খরচাটা কমে গেল, প্লাস কোম্পানি ইল বেড়ে গেছে, কোম্পানি কাস্টমারের থেকে বেশি ইন্টারেস্টে লোন দিচ্ছে, যার ফলে যে কোম্পানির নেট ইন্টারেস্ট মার্জিনটা বেড়ে যাচ্ছে। যত কোম্পানির কস্ট অফ ফান্ড কমে যাবে, ইল বেড়ে যাবে, তত কোম্পানির নিমটা বাড়তে থাকবে, নেট ইন্টারেস্ট মার্জিনটা বাড়তে থাকবে। যেহেতু ক্রেডিট কার্ড কমে যাচ্ছে, গ্রস এনপিএ কমে যাচ্ছে, নেট এনপিএ কমে যাচ্ছে, আর প্লাস কোম্পানির স্প্রেড আর নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে যাচ্ছে, তারপরে কি হলো? কোম্পানির পুরো পিসিআরটা কিন্তু বেড়ে যাচ্ছে। পিসিআর মানে প্রভিশনস কভারেজ রেশিও। মানে কোম্পানি যদি ভাবে আমার 100 কোটি টাকা এই কোয়ার্টারে কালেকশন হবে না, আর কোম্পানি অলরেডি প্রভিশন করে রেখে দিয়ে আমরা 80 কোটি টাকা রেখে দিয়েছি, যত কোম্পানি টাকা আলাদা করে রাখবে, লস দেখাবে যে টাকাটা, তার থেকে যত কম কোম্পানির টাকা মার যাবে তত কোম্পানির জন্য বেটার। তারপরে পিসিআর রেশিও যত বেটার হবে, প্রভিশন কভারেজ রেশিও যত বেটার হবে, তত কোম্পানির জন্য ভালো। তার মানে কোম্পানির আগে যে লস হবে, সেই লসের এগেন্সটে কোম্পানি কত বেশি টাকা রাখতে পারছে আলাদা করে, যত বেশি রাখতে পারবে তত কোম্পানি সেফ থাকবে। দেখুন মুথুট ফিন্যান্সের কিন্তু লাগাতার পিসিআর বেড়ে যাচ্ছে, প্রভিশন কভারেজ রেশিও। Q1 কত ছিল? 68%, এখন কত হয়েছে? 70%। প্রত্যেকটা প্যারামিটার দেখুন এই কোম্পানির সবথেকে ইম্পর্টেন্ট প্যারামিটার এনবিএফসির হচ্ছে ROA অ্যান্ড ROE, রিটার্ন অফ অ্যাসেট, রিটার্ন অফ ইকুইটি। আপনি ROA দেখেন, Q4 FY24 কত ছিল? ROA -1.8% ছিল। মানে Q4 এত লস হয়েছে কোম্পানির, ROA কমে কত হয়েছিল? -1.8%। এবার যদি আপনি Q1 দেখেন, এটা কমে হয়েছিল, বেটার করেছিল, -0.2%। আর Q2 তো সে দেখুন কত হয়েছে?
1.8%। দেখছেন আরও কিভাবে জাম্প হয়েছে, যেটা Q4 FY25 ছিল -1.8%, সেটা এখন Q2 দেশে হয়ে গেছে +1.8%। মানে দুর্দান্ত ডেভেলপমেন্ট। আর আপনি যদি আরওই দেখেন, আরওই চেঞ্জ দেখেন, Q4 FY25 কোম্পানির আরওই ছিল -8%, এখন কোম্পানির আরওই হয়েছে +4.6%। বুঝতে পারছেন আরওইতে কোম্পানি কিভাবে জাম্প করেছে। আর আপনি ডিসবার্সমেন্ট গ্রোথ দেখেন, মানে নিউ লোন বুক গ্রোথ দেখেন, Q4 FY25 ছিল -3.7%, Q1 FY26 কত হয়েছে -9%, এখন কত হয়েছে 28%। মানে প্রত্যেকটা সেকশনে যদি মুথুট মাইক্রোফিন্যান্সকে দেখেন, Q4 FY25 থেকে শুরু করে Q1 Q2 প্রত্যেকটা সেকশনে যদি আপনি দেখেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট দুর্দান্ত গ্রোথ করেছে। ডিসবার্সমেন্ট গ্রোথ দুর্দান্ত বাড়িয়েছে, লোন বুক গ্রোথ বাড়িয়েছে, ইল বেড়ে গেছে এদের, নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে গেছে, আর প্লাস কি বেড়েছে পিসিআর, প্রভিশন কভারেজ রেশিও। এই 5টি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস। এগুলো যত বাড়বে তত একটা কোম্পানির ফিউচার আরো বেটার হবে। ইউএম গ্রোথ বেড়ে গেছে, টোটাল লোন বুক গ্রোথ বেড়ে গেছে, ডিসবার্সমেন্ট গ্রোথ বেড়ে গেছে, আরওএ বেড়ে গেছে, আরওই বেড়ে গেছে, আর কি বলছে নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে গেছে এবং ইল বেড়ে গেছে। তার সাথে কি হচ্ছে, এদের পুরো অ্যাসেট কোয়ালিটি বেটার হচ্ছে, গ্রস ইনপে কমে যাচ্ছে, নেট ইনপে কমে যাচ্ছে, প্লাস ক্রেডিট কস্ট কমে যাচ্ছে। আর একটা কি কমছে, বড়োইং কস্ট অফ ফান্ড, মানে এরা যে ইন্টারেস্টে ব্যাংক থেকে লোন নিচ্ছে সেই ইন্টারেস্টটা কমে যাচ্ছে। কস্ট অফ ফান্ডটা কেন কমেছে, কেন ওদের ক্রেডিট রেটিং বেড়ে গেছে, ক্রাইসিস যেদের ক্রেডিট রেটিংটা আরো বাড়িয়ে দিয়েছে। যত ক্রেডিট রেটিং বাড়ে তার মানে ব্যাংকের ফিনান্সিয়াল হেলথ বেটার হয়েছে। যেমন কোনো একটা এজেন্সি ক্রাইসিসের মধ্যে ক্রেডিট রেটিং এজেন্সি যত ক্রেডিট বাড়াবে, কোনো একটা ব্যাংকের, কোনো একটা এনবিএফসি, বিশেষ করে এনবিএফসি যত ক্রেডিট রেটিং বাড়াবে তত সে কি হবে, ব্যাংক থেকে কম ইন্টারেস্টে লোন পাবে। এই জন্য তখন এদের কি হচ্ছে, কস্ট অফ ফান্ডটা কমে গেছে। তার মানে প্রত্যেকটা প্যারামিটারে দেখুন Q4 FY25 পর থেকে কিন্তু মুথুট মাইক্রোফিন্যান্স দুর্দান্ত হারে গ্রোথ করেছে। বাকিরাও করেছে, অরমান ফিনান্সিয়াল, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, কিন্তু মুথুট সব থেকে বেশি স্পিডে কামব্যাক করছে। এটা আপনি কনকলের গাইডেন্স দেখেন, কোম্পানি কনকলে কি গাইডেন্স দিয়েছে। কোম্পানি কনকলে প্রথম কি বলেছে একটা কথা, যে আমাদের Q4 যে প্রবলেমগুলো হচ্ছে, যে অপারেশন চ্যালেঞ্জগুলো এসেছিল, এগুলো ধীরে 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 সব শেষ হয়ে গেছে। এখন আমরা ধীরে ধীরে কি হচ্ছে, টুয়ার্ডস নর্মালি, মানে আগের মতো আমরা নর্মাল বিজনেসেতে চলে এসেছি। মানে কাস্টমারের, আমাদের যারা কাস্টমার তাদের কিন্তু আমার হাতে ক্যাশ ফ্লো দেখা যাচ্ছে, পজিটিভ ক্যাশ ফ্লো। আর কি হচ্ছে, গ্রাউন্ড লেভেলে স্ট্রং ডিমান্ড দেখা যাচ্ছে। আর কি হচ্ছে, বেটার ক্রেডিট ডিসিপ্লিন, যারা লোন নিচ্ছে তারা রেগুলার কিস্তি পেমেন্ট করছে। এই জন্য ম্যানেজমেন্ট আর একটা জিনিস করেছে, এখন মোটামুটি মুথুট মাইক্রোফিন্যান্স 85 থেকে 90% মাইক্রোফিন্যান্স, মানে পুরো আনসিকিউরড লোন। ম্যানেজমেন্ট মোটামুটি দেখুন আগস্ট সেপ্টেম্বর থেকে ম্যানেজমেন্ট পুরো বিজনেস মডেলটাকে চেঞ্জ করে দিয়েছে। এখন ওরা কি করছে, মাইক্রোফিন্যান্সের সাথে সাথে কিছু নিউ লোন চালু করেছে, আর হচ্ছে ইন্ডিভিজুয়াল লোন। ইন্ডিভিজুয়াল লোনটা কাদেরকে দিচ্ছে, এদের মোটামুটি 34 লক্ষ 34 লাখ কাস্টমার রয়েছে। এই মাইক্রোফিন্যান্স যারা এদের লোন নিচ্ছে আর কি, এদের টোটাল কাস্টমার হচ্ছে 34 লাখ। এর মধ্যে ম্যানেজমেন্ট অবজার্ভ করছে প্রায় 4.5 থেকে 5 লক্ষ কাস্টমার হচ্ছে যারা বেস্ট কাস্টমার, মানে A1 কাস্টমার, যাদের ক্রেডিট স্কোর খুব ভালো, যারা দীর্ঘদিন থেকে মানে লোন নিচ্ছে, টাকা শোধ করছে, লোন নিচ্ছে, টাকা শোধ করছে, এদের ক্রেডিট স্কোর খুব ভালো, এদের কোনো কিস্তি ডিউ পড়েনি, এরা যে ব্যবসার জন্য লোনটা নিচ্ছে সেখানে তারা গ্রোথ করেছে। এইসব কাস্টমারকে ম্যানেজমেন্ট কি করছে, কস্ট সেলিং করছে, ইন্ডিভিজুয়াল লোন দিচ্ছে। আর কি দিচ্ছে, লোন এগেন্সট প্রপার্টি আর প্লাস গোল্ড লোন, 3টা লোন এখন ম্যানেজমেন্ট ঢুকিয়ে দিয়েছে। কাদেরকে দিচ্ছে, যে এদের যে 34 লক্ষ কাস্টমার রয়েছে তার মধ্যে যারা বেটার কাস্টমার, যাদের ক্রেডিট হিস্ট্রিটা খুব ভালো, যে এর আগে 2-3 বার মাইক্রোফিন্যান্স লোন নিয়ে খুব ভালোভাবে রিপেমেন্ট করেছে, কোনো কিস্তি ডিউ করেনি, তারা যে জন্য লোনটা নিয়েছিল, এরা সব ব্যবসা করার জন্য না, ছোট ছোট ব্যবসা বা এগ্রিকালচারের জন্য নেয়, সেই ব্যবসাতেও এরা গ্রোথ করেছে। এইসব কাস্টমারকে, মানে যারা এই মাইক্রোফিন্যান্সের মধ্যে যারা বেস্ট কাস্টমার, 4.5 থেকে 5 লক্ষ যারা বেস্ট কাস্টমার রয়েছে, সেই সব কাস্টমারকে এরা কস্ট সেলিং করছে, ইন্ডিভিজুয়াল লোন দিচ্ছে, লোন এগেন্সট প্রপার্টি দিচ্ছে, গোল্ড লোন দিচ্ছে। এতে কি হচ্ছে, ম্যানেজমেন্টের কিন্তু মাইক্রোফিন্যান্সের যে এটাতে পুরো আনসিকিউর্ড, আর এগুলো পুরো সিকিউর্ড লোন, মানে আনসিকিউর্ড থেকে কিছু ম্যানেজমেন্ট লোনটা সিকিউর্ড বুকের দিকে ঝুঁকছে। ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছে, নেক্সট 2 থেকে 3 ইয়ার্সের মধ্যে
এদের যে 100% লোন বুকের মধ্যে মোটামুটি 35% হয়ে যাবে হচ্ছে সিকিউরড লেন্ডিং, আর বাকি যে 65% থাকবে হচ্ছে মাইক্রো ফিন্যান্স। এখন কি আছে, এই মুহূর্তে ওদের 85% হচ্ছে মাইক্রো ফিন্যান্স রয়েছে, বাকি যে 15% রয়েছে ইন্ডিভিজুয়াল লোন, লোন এগেন্স্ট প্রপার্টি, গোল্ড লোন, কারণ এই সেকশনগুলো এরা যা শুরু করেছে। আর কি গাইডেন্স দিয়েছে ম্যানেজমেন্ট? আর তো মোটামুটি আর এরা ব্রাঞ্চ, এরা কিন্তু নতুন ব্রাঞ্চ খোলা শুরু করে দিয়েছে। একটা কোম্পানি নতুন ব্রাঞ্চ কখন খোলা শুরু করে? যখন কোম্পানির অ্যাসেট কোয়ালিটির সমস্যাটা ধীরে ধীরে কমতে থাকে, তখন সে নতুন লোন দিতে সাহস পাচ্ছে আর কি। তারপরে কোম্পানিকে দেখুন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, আসাম সব জায়গায় এরা নতুন ব্রাঞ্চ শুরু করছে। কোম্পানি আর কি করছে, কোম্পানি এবার পুরো যে সমস্ত ব্রাঞ্চ, প্রতিটা ব্রাঞ্চের এরা প্রফিটেবিলিটি চেক করছে এখন কোম্পানি, মানে প্রতিটা ব্রাঞ্চের কি পরিমাণ প্রফিট আসছে, কি পরিমাণ আরও জেনারেট করতে পারছে, এরকম কোম্পানি সব ব্রাঞ্চগুলোকে চেক করেছে। এরকম 84 ব্রাঞ্চ, মানে 84-এর মধ্যে ব্রাঞ্চ পেয়ে গেছে যে ব্রাঞ্চগুলোতে ঠিকঠাক প্রফিটেবিলিটি এসছে না, মানে আরও জেনারেট করতে পারছে না। এই ব্রাঞ্চগুলো কি করবে, এই বেশিরভাগ ব্রাঞ্চগুলো কোম্পানি ক্লোজ করে দেবে, কিছু ব্রাঞ্চকে বন্ধ করে দেবে, আর কিছু ব্রাঞ্চকে তার আশেপাশে যে বেটার ব্রাঞ্চগুলো আছে, যেখান থেকে ভালো লোন বুক গ্রোথ পাওয়া যাচ্ছে, ভালো প্রফিটেবিলিটি পাওয়া যাচ্ছে, সেই ব্রাঞ্চের সাথে মার্চ করে দেবে। আর কিছু স্টাফকে রাখবে, আর কিছু স্টাফকে সার্ভিস থেকে আউট করে দেবে। এতে কি হবে, মানে এটা যদি হয় তাহলে মোটামুটি এদের ইয়ারলি অ্যাবাউট 50 crores, 50 কোটি টাকার মতো কস্ট কমে যাবে। এই 84টা ব্রাঞ্চ পড়ে আছে, যেখান থেকে কোনো প্রফিট জেনারেট হচ্ছে না, শুধু লস হচ্ছে, ভালো মতো কালেকশন করতে পারছে না, মানে ঠিকঠাক স্টাফরা কাজ করছে না, এরকম 84টা ব্রাঞ্চকে ম্যানেজমেন্ট বেছে নিয়েছে। 84টা ব্রাঞ্চের মধ্যে কিছু ব্রাঞ্চকে তারা কি করবে, তার আশেপাশে যে ভালো ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলোর সাথে মার্চ করে দেবে, আর কিছু ব্রাঞ্চকে তারা বন্ধ করে ক্লোজ করে দেবে, যার ফলে কিছু স্টাফের চাকরি চলে যাবে, আর কিছু স্টাফকে অন্য ব্রাঞ্চে নিয়ে যাবে। এতে কি হয়, ম্যানেজমেন্টের কস্ট কন্ট্রোল হয়ে যাবে, মোটামুটি ইয়ারলি 50 থেকে 60 কোটি টাকার মতো কস্ট ওদের বেঁচে যাবে। এটা হলে কি হবে, এদের ওপেক্সটা কমে যাবে, আর ওপেক্স মানে খরচা যত কমবে তত সেটা কি হবে, ম্যানেজমেন্টের প্রফিটেবিলিটি চলে আসবে, প্যাট মার্জিনটা বাড়তে থাকবে। বুঝতে মানে একটা এনবিএফসি কোম্পানি গ্রোথ করতে গেলে যা যা সেগমেন্ট দরকার, প্রতিটা সেগমেন্টে কিন্তু মানে দুর্দান্ত গ্রোথ করছে। এরা এখন সব থেকে যারা বেটার গাইডেন্স দিয়েছে, এরা মাইক্রো ফিন্যান্স লোনের সাথে এখন 3টে লোন বাড়িয়ে নিয়েছে, ইন্ডিভিজুয়াল লোন, লোন এগেন্স্ট প্রপার্টি আর গোল্ড লোন। এটা 3টে হচ্ছে সিকিউরড লেন্ডিং হবে। তার মানে নেক্সট ফিউচারে এদের টোটাল লোন বুকের মধ্যে 65% থাকবে হচ্ছে মাইক্রো ফিন্যান্স, আর 35% থাকবে হচ্ছে সিকিউরড লেন্ডিং। একজন ইনভেস্টর কোশ্চেন করছে সিকিউরড লেন্ডিং তো ইন্টারেস্ট কম থাকে, আর মাইক্রো ফিন্যান্সের ইল্ডটা বেশি থাকে, প্রায় 24-25% ইন্টারেস্ট থাকে। এটা জন্য ম্যানেজমেন্ট বলেছে এটা এদের প্যাট মার্জিনে কোনো এফেক্ট পড়বে না। কেন, এদের এরা যে লোনটা দিচ্ছে ইন্ডিভিজুয়াল লোন, এখানে 23 থেকে 24% লোন ইন্টারেস্ট চার্জ করছে, 23 থেকে 24% ইন্টারেস্ট চার্জ করছে, সঙ্গে 2% প্রসেসিং ফিস। তার মানে কি ম্যানেজমেন্টের কিন্তু প্রফিট মার্জিনে কোনো সমস্যা হবে না। তাহলে বুঝতে পারছেন, মুথুট মাইক্রো ফিন্যান্স কিন্তু প্রতিটা সেক্টরে, এদের কি FY25 যে অবস্থা খারাপ হয়েছিল সেখান থেকে কিন্তু সব থেকে স্পিডে কামব্যাক করছে মুথুট মাইক্রো ফিন্যান্স। প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আপনি প্রতিটা সেকশন দেখেন, প্রতিটা সেকশনে ক্রেডিট কস্ট বলুন, পিসিআর বলুন, মানে প্রভিশন কভারেজ রেশিও বলুন, গ্রস এনপিএ, নেট এনপিএ, কস্ট অফ ফান্ডস, ইল্ড, নেট ইন্টারেস্ট মার্জিন, ওপেক্স বলুন, আরওএ, আরওই, নিউ লোন বুক গ্রোথ, মানে ডিসবার্সমেন্ট গ্রোথ, প্রতিটা সেক্টর দুর্দান্ত গ্রোথ করেছে। আর সব থেকে বড় হচ্ছে ভ্যালুয়েশন দেখুন, প্রাইস টু বুক কিন্তু সব থেকে সস্তা, মানে যদি আপনি মাইক্রো ফিন্যান্স কোম্পানি দেখেন যে 3টে বেস্ট কোম্পানি রয়েছে, সব থেকে বেশি স্পিডে গ্রোথ করে ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ, মুথুট মাইক্রো ফিন্যান্স আর অরমান ফিনান্সিয়াল। তার মধ্যে আপনি দেখুন সব থেকে ভ্যালুয়েশন সস্তা হচ্ছে আছে মুথুট মাইক্রো ফিন্যান্স। এদের প্রাইস টু বুক কত আছে এখন, 1.1 কি 1.2, অরমানের মোটামুটি 2-এর কাছাকাছি রয়েছে 1.8, আর ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ হতে 3-এর কাছাকাছি 2.8। মুথুট মাইক্রো ফিন্যান্সের প্রাইস টু বুক হচ্ছে 1.2, অরমানের প্রাইস টু বুক 1.8, আর ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণের রয়েছে 2.8 কি 3 কাছাকাছি রয়েছে। তার মানে সব থেকে সস্তা ভ্যালুয়েশনে পাচ্ছেন আপনি মুথুট মাইক্রো ফিন্যান্স, আর কোম্পানি সব থেকে বেশি স্পিডে রিকভারি দিচ্ছে, গাইডেন্সও দুর্দান্ত দিচ্ছে। ঠিক আছে,
ম্যানেজমেন্ট আরো গাইডেন্স দিয়েছে, এদের এখন ওপেক্স কত রয়েছে, দেখেন ওপেক্স মানে খরচা আর কি, ওপেক্স 2M রয়েছে 6.8 এর মধ্যে, এটা গাইডেন্স দিয়েছে 2027 মধ্যে এটা 6 হয়ে যাবে। বুঝছেন, তার মানে এদের খরচাটা কিন্তু কমে যাবে। আর লোন বুকের তো ম্যানেজমেন্ট কি গাইডেন্স দিয়েছিল যে FY26 এর মোটামুটি 10% লোন বুক গ্রোথ করবে। আমার মনে হয় FY26 এ ম্যানেজমেন্ট যা গাইডেন্স দিয়েছে তার থেকে বেটার গ্রোথ করবে, টোটাল AUM গ্রোথ। সুতরাং এই কোম্পানিটাকে ট্র্যাক করুন। মুথুট মাইক্রো ফিন্যান্সের মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে। এটা আমার মনে হয় এই মুহূর্তে মাইক্রো ফিন্যান্স সেক্টরের একটা বেস্ট ডিল হতে পারে। এটা কোনো সেল বা কোনো রিকমেন্ডেশন নয়, জাস্ট একটা এডুকেশনাল ভিডিও। আপনি নিজেও স্টাডি করুন, ট্র্যাক করুন। থ্যাংক ইউ।